হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এপি ব্লগস। ডেলি ব্লগ আজকে দিতে পারলাম না, সারাদিন একটু ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে। ডেলি ব্লগ করাও হয়েছে, 2-3 দিন থেকে অর্ধেক অর্ধেক করি। তো যাই হোক, আজকের এই ভিডিওটা আমাদের লাস্ট ইচ্ছে ছিল না, কিন্তু 3টা কমিউনিটি পোস্ট দেখে আমাদের অনেক কিছু মন চাচ্ছে বলতে। ঠিক আছে, আর আরেকটা কথা বলি, যেটা বলছে যে ভিউজের জন্য আমরা যত ভিডিওগুলো বানাচ্ছি এতগুলো করে, আমি একদম মন থেকে বলছি, যেহেতু আমার সাহসটা একবার হয়ে গেছে, যদি আমাকে তাদের আসল রূপটা দেখানোর হয়, আমি 10টা নয়, আমি 100টা ভিডিও বানাবো। কেন বলো তো? আজ পর্যন্ত তাদেরকে তাদের ভুলগুলো ধরিয়ে দিতে পারিনি, শুধুমাত্র ভয় পেতাম, বলবো ঝামেলা হবে, অশান্তি হবে, থাক। এই যে কথাগুলো বলছি, আমি ভিউয়ার্সদের জন্য বানাচ্ছি না, আমার ইচ্ছা তারাই আমার ভিডিওটা দেখুক। আমাদের ইচ্ছে যে তারা বুঝুক যে তারাও ভুল করে, তাদেরও ভুল হয়। তারা এমন নিজেকে ভাবে যে তাদের ভুল হয় না, তারা যেটা বলবে সেটাই একদম শেষ কথা। আমার আজকে ইচ্ছে ভিউয়ার্সের থেকেও তারা আমাদের এই ভিডিওটা দেখুক, তারা বুঝুক যে আমরা কি বলতে চাচ্ছি। আর ভিউজের কথা বাকি রইল, ফেসবুক, ইনস্টাগ্রাম সব কিছু থেকে আমরা বিরতি নিয়েছি 2-3 দিন থেকে। গত ব্র্যান্ড প্রমোশনের কাজ বন্ধ হয়ে আছে, আমাদের লস না লাভ সেটা তোমরা বুঝতেই পারছো। ছেড়ে দিয়েছি এই কারণেই কি, যে পরে করলেও চলবে, বর্তমান যেটা চলছে। তারপর তো মানসিকতার একটা প্রয়োজন থাকে। হ্যাঁ, যে একটা কাজ করব, তার একটা আমাদের কন্টেন্ট তৈরি করে ভিডিওটা করতে হবে, সেটা মানসিকতা যে থাকতে লাগবে, সেরকম মানসিকতার মধ্যে নেই। আমরা শুধু অপেক্ষা করে আছি তারা কি বলবে, তার পরিপ্রেক্ষিতে আমরা তার কথাগুলো বলবো। আর কবে তাড়াতাড়ি এই জিনিসটা আর কবে তাড়াতাড়ি এই জমির ব্যাপারটা আমরা সলভ করতে পারবো, আমরা এই অপেক্ষাতেই আছি। আর বন্ধুরা, আমি এটা জানি যে জমি সংক্রান্ত যখন কথা উঠবে, যাতে কোনো ঝামেলা না হয়, তার জন্য তাদের কি বলে, তাদের যতই কোনো বলার কোনো জায়গা না থাকে, তাদের সুবিধার দিক থেকেই আমি জমিটার ভাগ বাটোয়ারা করার চেষ্টা করেছিলাম। কিন্তু তারা আমার সামান্য কথাটুকু তারা বুঝতে পারলো না। তো তারা যখন বুঝতেই পারলো না, তো এখন কি যেটা পরিস্থিতি ওরা ফেস করতে চাচ্ছে, সেটা পরিস্থিতি আমি ফেস করাচ্ছি আর কি। আজ আমরা ভিডিওতে বলবো তাদের এই যে আমাদের যে একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে যে জমি ভাগাভাগি হচ্ছিল, আমরা বুঝেই গেছিলাম, যেহেতু কিছুদিন আগে বাড়িতে আমাদের জমি নিয়ে একটা ঝামেলা হয়েছিল, তাই আমরা বুঝে গেছিলাম যার যেটা ভাগে পড়বে আমরা সেটাকে নিজেদের নামে রেজিস্ট্রি করে নেব, কারণ যাতে পরবর্তীতে আমাদের ছেলেদের কোনো অসুবিধা না হয়। কিন্তু তার জন্য আমাদের তো বুঝতে হবে যে আমাদের কোন জায়গাটা না, কোথায় আমরা একটা টিনের একটা বাউন্ডারি করতে পারবো, কারণ সবার ঘর ঘেরাও করা আছে, আমাদের কিন্তু একদম খোলামেলা। তো আমরাও চাচ্ছিলাম, তো সেই হিসেব করেই কিন্তু এই কথাগুলো ভাগাভাগির ব্যাপারটা উঠেছে। তো এটা কারো যাতে লস না হয়, কারো না, মোট কথা আমরা তাদের কথা বেশি চিন্তা করেছিলাম। কেন? কারণ তাদের বাথরুম রয়েছে, তারা সেফটি ট্যাঙ্কি করছে আমাদের জায়গাতেই। তো সেই কথাটা ভেবে যে তাদের যাতে লস না হয়, তাই আমরা কিন্তু একটা বুদ্ধি করে এই আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপারটা সবাই মিলে করেছিলাম। তো আমরা আজকের ভিডিওতে বলবো তোমাদের যে কি ভেবে কার লস, কার সে কে কি বলে এটা, কার লাভ হচ্ছে কার লস হচ্ছিল, ওই আন্ডারস্ট্যান্ডিংটা করতে, ওই আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে হলে কার লস হবে আবার কার লাভ হবে, আর সেই কথা মতো না চললে আবার কার লস হতে পারে, সেটাই তোমাদের কিন্তু আজকে আমাদের ভিডিওতে তুলে ধরবো। আরেকটা কথা বলি, এই যে হুমকি, এই যে দাপট, এটা শুধু ভিডিওতে নয় বন্ধুরা, বিয়ের পর থেকে আমি সহ্য করে আসছি। হ্যাঁ, প্রত্যেকটা কথা পান থেকে চুন খসলেই আমার বরের দাদার কানে চলে যেত, আর যেটা আমার বরকে পুরোপুরিভাবে ফোন করে থ্রেট দিত, তারপর ও আমার ওর সাথে একটা ঝামেলার সৃষ্টি হতো। এটা বিয়ের পর থেকে হচ্ছে, আজকে বলতে আমি বাধ্য হচ্ছি। তারপরে হ্যাঁ, সেটা আমার মার সঙ্গে হয়েছিল। হ্যাঁ, ঠিক আছে। তারপরে অন ক্যামেরা, যার যেটা স্বভাব বুঝতেই পারছো, অন ক্যামেরা তোমরা নিজেরা সাক্ষী যে এই যে আজকে 3বার আমাদেরকে থ্রেট দিয়েছে, 3বার। তবে এমনও কমিউনিটি পোস্ট দেখলাম যেখানে পুলিশের কথা পর্যন্ত উল্লেখ করেছে, তো হুমকি দিয়েছে, এটা কালকে ভিডিওতেও দিয়েছে। তো কালকে ওরা, আমিও দেখবো যে কালকে কোন পুলিশটাও নিয়ে আসে আর কি। তো অন ক্যামেরাতেও তোমরা দেখেছো, যতদিন থেকে চ্যানেল খুলেছে শুধুমাত্র আমাদের হুমকি আর থ্রেট এই দিয়েই তারা চালিয়েছে, এটা তাদের স্বভাব।
তো আজকের তিনটা কমিউনিটি পোস্টের দম থাকলে দেখে নেব। মানে এরকম অনেক রকমের কথা কিন্তু বলেছে। আজকে কমিউনিটি পোস্টের হিসেবে যদি কথা বলি অনেক কথা হবে। আর আরেকটা ব্যাপার যেটা ভিউয়ের কথাটা বলি, ফেসবুক ইনস্টাগ্রাম যদি হয়তো দেখে না, যদি দেখে তো রিকোয়েস্ট করবো একটু দেখে এসো। পার ডে সেখানে আমাদের মিলিয়নের উপর ভিউ থাকে, সেখানের কাজ আমরা বন্ধ রেখে পড়ে আছি কি একটা সালিশি হবে। ইউটিউবের ভিডিও যেহেতু হয়েই গেছে, নেমেই গেছে, তো এর মাধ্যমেই প্লাস কালকে যেটা হতে চলেছে আমাদের বাড়িতে সমস্ত বড়রা, পুলিশ পর্যন্ত বাড়িতে আসবে। মানে ভাবতে পারছো, মানে জমি মাপামাপিতে পুলিশ থাকবে। ঠিক আছে, জমি মাপামাপিতে পুলিশ থাকুক, আমাদের তো কোনো ভয় নেই, আমাদের কোনো ভয় নেই। আজকে যে কথাগুলো আমরা তোমাদের বলবো, তোমরা একটু বুদ্ধি দিয়ে বিচার করবে যে আমরা ঠিক করছি কিনা। আর আমরা কিন্তু কোনোদিন অস্বীকারও করিনি যে তারা আমাদের যে হেল্পগুলো করেছে, আমরা যতবার পেরেছি আমাদের ভিডিও বলো লোকের কাছে ততবার বলেছি। কিন্তু তাদেরও যে ভুল হয়, তারাও যে আমাদের উপর অন্যায় করেছে, সেগুলো কিন্তু আজ পর্যন্ত কোনোদিন ইউটিউবে আমরা তুলে ধরিনি। আমি বলেছিলাম ওনার দাদাকে যে অনেক কয়বার আমি শুনেছি যে হেল্প করেছে, অনেক টাকা দিয়েছে, ঠিক আছে। তা আমি বলেছি বাবা তুই একবারে আমাকে হিসেব পাঠিয়ে দিস, কারণ আর উনিও রাজি হয়েছেন যে আমাদের হিসাব পাঠিয়ে দেবে, উনি কত টাকার হেল্প করেছেন সেই টাকাটা পাঠিয়ে দিতে বলেছে, যাতে ভবিষ্যতে আর কোনোদিন যাতে বলতে না পারে। কারণ আমরাও হয়তো বা ভগবান যদি আমাদের মানে ক্ষমতা দিয়ে থাকে, আমরাও অনেক লোককে হয়তো বা হেল্প করে থাকি, কিন্তু হেল্প করে যদি কাউকে বলা হয় সে হেল্পের থাকে না, ঠিক আছে। কেউ আমাদের কাছে কিন্তু হেল্প চায় না, আমাদের মানবিকতা। এই যে হেল্পগুলো করেছে, এই হেল্পগুলো কিন্তু আমরা চাইনি, নিজে থেকে করেছে। নিজে থেকেই যদি এত গান করে যে হেল্প করেছি মানে, তাহলে এই হেল্পের যে কতটা দাম হয় সেটা তোমরাও নিশ্চয়ই জানো। সেটা প্রথম থেকে, আজকে প্রথম না, এটা নিয়ে অনেকবার করেছে। তাদের ভিডিওর স্টার্টিং এ আমাদের হেল্প কি করেছে তোমরা বিশ্বাস না করলে চ্যানেলটা গিয়ে ঘুরে এসো। তোমরা কেমন করে জানো? না হলে তোমরা কি করে জানো বলো আমাদের কি হেল্প করেছে? তো যাই হোক, এতদিন সেই ব্যাপারটাকেই শ্রদ্ধা করে আমরা কিন্তু না ইউটিউবে না তাদের সামনাসামনি বেশি কিছু বলতে পেরেছি যে একটা সময় আমাদের হেল্প করেছে। আর একটা কথা যেটা বলেছে যে পুলিশ নিয়ে আসবে বা সরকারি, আমি তো চাই যে আসুক, আইন নিয়ে যদি কাজ করে তাহলে আরও কাজটা তাড়াতাড়ি হবে। তো পুলিশ আনতে পারে, আমার তাতে কোনো অসুবিধা নেই। ওটাই চাবো যে কালকে আমি পুলিশ দেখতে চাই আমার বাড়িতে, উনি নিয়ে আসুক, দাদা নিয়ে আসুক, আমার কোনো অসুবিধা নেই। কারণ আমি যদি চুরি করতাম বা ওর জমি যদি মানে হরপ করে বসে থাকতাম, তাহলে আমার ভয় থাকতো। আমরা চেয়ে বসতাম যে আমরা দেব না। উনি গ্রামের পঞ্চায়েতকে ফোন করেছে, আরো নানান ধরনের লোককে ফোন করেছে, আমার কোনো অসুবিধা নেই। আমি শুধু এতটুকুই বলবো যে আমার বাপের সম্পত্তি সমান ভাগে ভাগ করে দাও, যাতে দাদাও বেশি না পায়, যাতে আমিও বেশি না পাই। এর উপরে তো আর কোনো কথা নেই। আরেকটা কথা, আমরা কারো জমিতে অল্টারনেট করতে পারবো না। হ্যাঁ, আর যেটা সিদ্ধান্ত হয়েছে আমার, এতদিন আমি দাদারা বলতেছে যে এই জমির ব্যাপারে ওনারা অনেক স্যাক্রিফাইস করেছে, তো আজকে আমি বলবো যে আমি কি স্যাক্রিফাইস করেছি। তো চলো যদি মানে কি একটু বলবো। হ্যাঁ আমি বলছি, দাঁড়াও। তো এখন তোমাদের বলবো, যখন আমাদের প্রথম যে একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, সেই সিদ্ধান্তটা কেন নিয়েছিলাম, আমাদের কি লস হয়েছে সেখানে, আমাদের কি লাভ হয়েছে সেখানে, তাদেরই বা কি লাভ হয়েছে, তাদেরই বা কি লস হয়েছে, তোমরা একটু ঠান্ডা মাথায় সেই কথাগুলো শোনো ওর বাবার, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমাদের কি লস হয়েছে। ঠিক আছে? তো বন্ধুরা, আমি যে সিদ্ধান্তটা নিয়েছিলাম সেটা প্রিয়াকে না জানিয়ে আমি নিজের তরফ থেকে আমি সেই সিদ্ধান্তটা নিয়েছিলাম। প্রিয়াকে জিজ্ঞাসা করব যে আমার বাপের সম্পত্তি ভাগ করতে গিয়ে যে কি আমি সিদ্ধান্ত নিচ্ছি, সেটা আমার মনে হয়নি যে আমি এটা প্রিয়াকে জিজ্ঞাসা করব। তো দাদার সঙ্গে আমি ভাগ করছি, মানে দাদার আমার মধ্যে হবে আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে। তো এই আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আমি ভেবেছি দাদার দিকটা আমি তাকিয়েছি যে ওর যাতে কোনো অসুবিধা না হয়, ঠিক আছে, কোনো কিছু নষ্ট না হয় ভাইয়ের তরফ থেকে, যেটা আমার দাদার কর্তব্য ছিল যে ভাইয়ের যাতে কোনো অসুবিধা না হয়, সেই দিকটা আমি দাদার দিকে তাকিয়েছি যে দাদার যাতে কোনো অসুবিধা না হয়। সেই জিনিসটা তাকিয়ে আমি অনেক কিছু জিনিস স্যাক্রিফাইস করেছি। তো আমি ওর পিছনের জমিটা, ওনারা বলতে আমরা পিছনের জমিটা কেন দিব তাদেরকে, তো সেটার থেকেই আমি শুরু করছি। তো পিছনের জমিটা নেওয়ার জন্য আমি কি ছেড়ে দিয়েছি আর কি। পিছনের জমিটা নেওয়ার জন্য আমার সর্বপ্রথম হচ্ছে বাথরুমের জমিটা আমি ছেড়ে দিয়েছি, ঠিক আছে। সেটার জন্য ওদের লাভ কি হবে, সেটার জন্য তাদের পুরনো বাথরুমটা ওদের থেকে যাবে, প্লাস তারা সেফটি ট্যাঙ্কি পর্যন্ত করতে পারবে।
ওটা ছেড়েই মানে ওই ভাবনাটা ভেবেই ও তো চাইলেই বলতে পারতো যে না, প্রথম থেকেই বলতে পারতো। এই যে তোমরা এত আমাদের উপর ব্লেম দিচ্ছ কি যে আমরা ওদের ঘর ভেঙে দিতে চাচ্ছি, ওরা ব্লেম দিচ্ছে, আমাদের কিন্তু এই কথাটা প্রথমে মাথাতেই আসেনি। আমরা প্রথমে এটাই ভেবেছি আজকে যদি আমরা সমান সমান ভাগ করি তাহলে ওরা বাথরুমও পাবে না, সেফটি ট্যাঙ্কিটাও পাবে না। তো এটার মধ্যে কি আন্ডারস্ট্যান্ডিং করা যায়? ঠিক আছে, এই কথাগুলো কিন্তু আমরা এখনই ডিসকাস করে, এই যে ও দেখো খাতায় লিখেছে, বলে আচ্ছা প্রথমে যে আমরা ওদেরকে অফার মানে আমরা যে একটা আন্ডারস্ট্যান্ডিং করেছিলাম সেখানে আমাদের কি কি লাভ, আমাদের কি কি লস, চলো আমরা একটা আলোচনা করে একটা লেখে ভিউয়ার্সদের সামনে সেটা প্রেজেন্ট করব। তো তাই কিন্তু ও লেখে বসেছে, এই জাস্ট লিখলো আর কি। মানে এই ব্যাপারগুলো কি আমাদের মাথাতেও আসেনি, সত্যিই তো ও যেটা ভেবেছে ওই তো ওর মাথায় এসেছে। তবু আমি বলেছিলাম যাক আমার যাক, অসুবিধা কিছু নেই। কি কি গেছে সেটা আমি বলবো, আমি বলছি, বলো। লেখা যেহেতু আছে। তারপর মানে পুরনো বাথরুমটা তো ওরা পাবেই, পুরনো বাথরুম থাকবে প্লাস মানে এটা কিন্তু প্রথমে আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার, প্রথমে আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপারে। এরপরে কিন্তু বন্ধুরা আর আমি আন্ডারস্ট্যান্ডিং এ যাব না। তো প্রথমে আন্ডারস্ট্যান্ডিং এ, আবার প্রথম থেকে বলছি, প্রথমে আন্ডারস্ট্যান্ডিং এ ওদের পুরনো বাথরুম থাকবে, প্লাস ওরা সেফটি ট্যাঙ্কিও করতে পারবে, ঠিক আছে। প্লাস আমি দোকানের ভাগ আমি ছেড়ে দেবো, একটাও দোকানের ভাগ ও ছেড়েই দিবে, মানে দোকানের ভাগ ছেড়ে দেবো, দোকানের ভাগ একদম ছেড়ে দেবে। পিছনের জমির মানে ওরা যেটুকু জমি আমাকে দিবে তার সমপরিমাণ জমি তাদেরকে আমি দিয়ে দিব। যেই জমিটা ওরা ওদের যে সুপারি বাগান বলছে না ওদের ইমোশন, যে জমিটা সেই জমিটার পরিবর্তে সমপরিমাণ জমি ও কিন্তু এই পাশে অল্টারনেট করে দিতে চেয়েছে, তাও আবার সেই জমিটা পুরো মাটি দিয়ে আর কি। তাদের সুপারি গাছ যে অল্টারনেট করে মানে ওইদিকে পাশের জমিতে আমি নিজের টাকায় লাগিয়ে দেবো, এই কথাটুকু এতটুকু আমি ওকে বলেছি। প্লাস ওই জমিটা পাশের জমিটা একটু নিচু, তবুও বলেছি যে আমার নিজের টাকায় সেটাকে আমি মাটি কেটে উঁচু পর্যন্ত করে দেব। এত কিছু মানে শুধু যাতে ওদের কোনো কথা না হয়, যাতে বলতে পারে না যে আমার লস হয়েছে, আমার হ্যান হয়েছে, আমার ত্যান হয়েছে। টোটাল আমি এত কিছু তাদেরকে করে স্যাক্রিফাইস করে দিচ্ছি। এক হচ্ছে দোকান ছেড়ে দেবে, এক হচ্ছে সামনের থেকে এই যে ওরা যে পিছিয়ে নিল আমাদের কিন্তু সামনের অনেকটা জায়গা ছেড়ে দিতে হবে। দুই হচ্ছে নিচু জমি উঁচু করে দেবে। তো এরকম কিন্তু অনেক রকম স্যাক্রিফাইস করা হয়েছে শুধুমাত্র কি তাদের লেট্রিন বাথরুমটাকে বাঁচানোর জন্য। লেট্রিন বাথরুম তাদের অনেক কিছু জিনিস তাদের আরো ভালোবাসা, মায়া মমতার জিনিস বেঁচে যাবে, দোকানটা বেঁচে যাবে, দোকানের একটা ভাগও নিতে চায়, দোকানও বেঁচে যাবে, তাদের কষ্টের তৈরি করার বাথরুমও বেঁচে যাবে। হ্যাঁ, আমি চিন্তা করে সবকিছু করেছি। এবার আসি আমার লজের দিকটা, যে আমি কি কি ত্যাগ করছি আর কি। আমার সামনের যেইটুকু বাথরুমের জমিটা, এইটুকু উঁচু জমি কিন্তু বন্ধুরা, তারপর তার মধ্যে আবার ফ্রন্টের জমি, উঁচু জমিটাকে তাদেরকে দিয়ে দেবো তাদের নিচু জমিটা নেওয়ার জন্য, যেখানে তো সেটা বলছি তাদের আমার উঁচু জমিটা তাদেরকে আমি ছেড়ে দেবো, উঁচু জমিটা ছেড়ে দিচ্ছি। টিনের এই ঘরটা আমি ভেঙে দেবো, আবার এই টিনের ঘরটা আবার নিজের টাকায় আমি তৈরি করব। তারপরে যে সুপারি বাগানটা যে নিচু জমিটা, যেখানে তোমরা দেখো আমার অল্টারনেট যেটা হবে, সেখানে কচু বাগান আছে অনেকটা নিচু, সেখানে আবার নিজের টাকায় মাটি কেটে আমি আবার উঁচু করব। ওটা কেন উঁচু করবা তুমি? আমার জমি অল্টারনেট করে যেটা হবে, এটাকে আমার লসের দিকটা দেখাচ্ছি। যে টিনের ঘরও আমি মানে নিজের টাকায় ভেঙে আবার তৈরি করব, উঁচু জমিও ছেড়ে দিচ্ছি, ওই নিচু জমিও আবার মাটি কেটে আবার আমি তৈরি করব। তারপর আবার দোকানের ভাগও আমি ছেড়ে দিচ্ছি। তারপর সব থেকে বড় যেটা, আমার 10 ফিট জায়গা, এত বড় একটা ফ্রন্টের জায়গা ছেড়ে আমার ঘরটা আরও অনেকটা পিছনে চলে যাচ্ছে, যেটা কেউ কোনোদিনও করবে না, সেটা আমি স্যাক্রিফাইস করেছিলাম। রাস্তার পাশের এত ভ্যালু একটা জায়গা, দোকান, জমি পুরোটা ছেড়ে দিয়েছে কি আমাদের যেই জায়গাটাই দেখ না কেন সেটা যাতে একটা সুন্দর হয়, একটা মানে এই যে সবাই তো দুটো বাচ্চা করছে, আমি কিন্তু করছি না, কিন্তু তারপরে ভাবলাম দুটো বাচ্চা যে সবাই করছে মানে কমেন্টেও লিখছে, এটা কিন্তু ঠিক। আজকে আমার বাচ্চারা যখন বড় হবে তারাও তো ঘর বাড়ি করবে, এবার সেই জায়গাটা যাতে একসাথে থাকে, যদি আমরা পেছনের জমিটা আমাদেরকে দেয় তাহলে আমাদের এইটুকুই লাভ, যে আমাদের জমি কোনো আঁকড়া বাঁকড়া না, আমাদের জমিটা একটু সোজা, জায়গাটা একটু আমাদের বেশি হবে, জাস্ট এইটুকু চেয়েছিলাম। তাও কি জোর নয়, ওদের ভালোর জন্য, ওদের কথা ভেবে ওর বাবা বলেছে যে এইটুকু স্যাক্রিফাইস আমরা তোদের জন্য করতে পারি, তার জন্য যদি ওইটা দিতে পারিস তো আমাদের হেল্প হয়, ব্যাস এইটুকুই।
এবার বলি বন্ধুরা, এবার বলি তো তাদের লসের দিকটা। এবার তাদের লস মানে এবার যদি- তাদের লস, এবার যেটা আমি সিদ্ধান্ত নিয়েছি, এখন যে সিদ্ধান্ত নিয়েছে, তো তাদের কি কি লস হতে তাদের কি পারে? কি লস আছে। আমার বাপের সম্পত্তি আমি সমপরিমাণ ভাগে ভাগ করে নেব, না ওদের সুপারি বাগান আমার প্রয়োজন, লাগবে না। ঠিক আছে। এই যে আমার যে পিছনে যে অনুর্বর জমি, অনুর্বর যেটা জমি। আমাকে দিয়ে রেখেছে এতদিন থেকে, দোকানের পরিবর্তে দোকানের পরিবর্তে, যেটা আমি চাষাবাদ করতে পারি নাই আর কি, অনুর্বর জমি, ওদের কথা অনুযায়ী, আমার কথা অনুযায়ী নয়, ওদের কথা অনুযায়ী অনুর্বর জমি, বাপের একটা জমি, এটা নাকি অনুর্বর জমি, ঠিক আছে, ওদের কথা অনুযায়ী অনুর্বর জমি। তাহলে তোমরা অনুর্বর জমিটাকে ভাইকে দিয়ে রেখেছো, পুরনো লেট্রিনটা ওদের ভাঙা পড়বে, হুম। তারা সেফটি ট্যাঙ্কিও করতে পারবে না, ও টোটাল জায়গাটা তো আমার হয়ে যাবে, দোকানের অর্ধেকটা আমার চলে আসবে, লাভের মধ্যে কি হবে, শুধু ওই পিছনের অনুর্বর জমির অর্ধেক ভাগটুকু পাবে ওরা, হুম। নিয়ে নে, আমার কোনো অসুবিধা নেই। শুধুমাত্র কি পিছনের জমিটা ওরা কিনেছিল 1,20,000 টাকার জন্য, শুধুমাত্র 1,20,000 টাকার পিছনের জমির দাম, সুপারি বাগান। সুপারি বাগানটা, সেটাতে কি তাদের ইমোশন জড়ে আছে, তাদের সর্বপ্রথম আর কি সম্পত্তি, যেটা তার আগেই দোকানটা তৈরি দাঁড়াও, আমি হয়েছে। বলছি তো এই ব্যাপারটা। এই যে ওরা এইভাবে বললো না যে আমাদের ইমোশন, এই সুপারি বাগানটা, ওদের জীবনের সর্বপ্রথম যদি কোনো সম্পত্তি হয়ে থাকে সেটা হচ্ছে দোকান, ঠিক আছে। দোকানটা আমরা দেখেছি, হয়তো জীবনে প্রথম তারা লোন নিয়েছে, বলো এত বড়, হুম। জীবনে প্রথম এত বড় লোন নিয়েছে, আমরা সাক্ষী, আমরা পাশে ছিলাম ওই সময়টা, এত বড় লোন নিয়েছে, লোন নিয়ে এই যে দোকানটা করেছে, পুরো দোকানটা আমরা উঠতে দেখেছি। তো আমি সেখানে টাকা পুরো পয়সা না পরিশ্রম, দিলেও, হ্যাঁ, সব ও পুরো পরিশ্রম করেছে, করেছি। আমি দেখাশোনা কি করেছি আনতে সব হবে কিছু। কি না আনতে হবে, ইট বালি পাথর, যাই হোক এগুলা বলতে নেই, করে না বলতে নেই, কিন্তু আজ বাধ্য হচ্ছি বলতে। তো যে দোকানটা তিলে তিলে উঠতে আমরা দেখেছি, হয়তো বা টাকা দেয়নি, আমাদেরও কষ্ট হয় দোকানটার জন্য, যে এত কষ্ট করে ওঠা একটা দোকান। এই যে এই দোকানটা হচ্ছে ওদের প্রথম সম্পত্তি বন্ধুরা, সেটার প্রতি ওদের কোনো ইমোশন নেই। সেটা আমাদেরকে কি বলছে, 7 লাখ টাকাতে তারা আমাদের কাছে বিক্রি করতে চাচ্ছে। যদিও বা আমরা জানি দোকানটার কত খরচ হয়েছে সেই সময়, ওদের কমিউনিটিতে লেখাই আছে, বানিয়েছে। ওর বন্ধু বানিয়েছে, কমিউনিটিতে লেখা আছে 10 বছর আগের দাম বলেছে 7 লাখ, কিন্তু পরের দাম আরো বেশি হতে পারে, মানে ভাবা যায়। আমরা কিন্তু জানি দোকানটা বানাতে কত পড়েছে, আর আজকে আবারও গিয়ে ওর বন্ধুর কাছ থেকে শুনে আসলো যে দোকানটা কি আদৌ 7 লাখ। ওর বন্ধুর মাথায় হাত, বলে আমি বানিয়েছি দোকানটা, কি হতে পারে, এখনো যদি ক্যালকুলেশন করা যায় ভালোভাবে, পুরো দাম সবকিছু বেরিয়ে যাবে, আর বর্তমান বাজারের দাম কত সেটাও বেরিয়ে আসবে। তো যাই হোক, ওদের দোকানের প্রতি কোনো ইমোশন নেই, সেটা আমাদেরকে এখন তো রাগের বশে বলছে ছেড়ে দেবে, ঠিক আছে, রাগের বশে বলছে, কিন্তু সুপারি বাগান ওরা ছাড়তে পারবে না। কেন জানো, প্রথম থেকে ওটার প্রতি বলে না আমাদের হিংসে ছিল না গো, যখন ওরা সেই জমিটা নিয়েছে, আমরা যদি বাধা দিতাম, চাইলে আমরা বাধা দিতে পারতাম, এটা সবাই বুঝে গেছে, কারণ আইনটা তো সবাই বোঝে, বেশ কিছু মানুষ বোঝে না, আর তার মধ্যে ওরাও পড়ে। বাড়ির পাশে চিল্লাচ্ছে দেখছো, বাড়ির পাশে যদি কারো জমি থাকে, দেখো খুশকে নিয়েই বসতে হচ্ছে, আমাদের তো উপায় নেই, আয়ুষকে আমরা পাশে নিয়ে বসিনি, ঠিক আছে, কারণ বাচ্চাটা এগুলো শুনলে খারাপ পাবে, ও ওই ঘরে আছে। তো যেটা বলছিলাম, আয়ুষকে সাথে নিয়ে বসিনি, এবার ওকে তো আর রেখে আসা যাবে না, যেহেতু আমাদের বাড়িতে লোকজন নেই, ভিডিওটা বানাতেই হতো। তো যেটা বলছিলাম, সুপারি গাছের প্রতি ওদের এতটাই ইমোশন যে ওরা ওটা ছাড়তে পারছে না, কিন্তু দোকান ছেড়ে দিতে পারবে, ঠিক আছে। এবার এটাকে যদি আমি বলি একদমই ইমোশন নয়, এটা পুরোপুরি হিংসে। যদি যখন ওরা জমিটা নিচ্ছিল, আমরা চাইলে বাধা দিতে পারতাম, কারণ আমাদের সেই রাইট আছে, সেটা আমাদের না জানিয়ে কেনা হয়েছে, প্লাস কি অফিস বললা, বিএলওর অফিসে যদি আমরা কেস করতাম যে আমাদের বাড়ির পাশের জমি আমার কমপ্লেন করতে হতো, যিনি বিক্রি করছেন তার উপর হয়তো আমরা কমপ্লেন করতাম, তিনি বিক্রি করতেই পারতেন না তাদের কাছে। কিন্তু আমার বর কি বললো জানো, বললো যে কে নিচ্ছে, আমাকে বলে কে নিচ্ছে, আমার দাদা নিচ্ছে, তো ছেড়ে দাও, শুধু এই কথাটা আমাকে বলেছে, ব্যাস, আমি আর একটা কথাও বলিনি। আমি তো আমাদের ভালোর জন্য বলছিলাম যে এই জমিটা রাখলে আমাদের চারিদিকে সুবিধা, কারণ আমাদের যেহেতু সামনে পরে কোনো জমি নেই, তো এই যে বাড়ির জায়গাটার থেকে যদি একটু বাড়িয়ে নেওয়া যায়, এটা সবাই চেষ্টা করবে, এটা যদি আমার জায়গায় তারা থাকতো তারাও চেষ্টা করতো। তো এবারে যে হিংসের কথাটা বলছে না, তারাও জানে যে কিসের জন্য তারা এই জমিটাকে আটকাতে চাচ্ছে, যাতে করে আমরা একদম কোণঠাসা হয়ে থাকি, মানে আমাদের একদম মাঝখানে চাপানো, মানে দুপাশে ওরা থাকবে, মাঝখানে একদম চেপে আমরা থাকবো। তো তারা এটা ভেবেই হয়তো বা
আমরা পুরোপুরি ব্লেম দিচ্ছি না, কারণ তারা যেভাবে পুরোপুরি ব্লেম দিয়ে ফেলে সেইটা আমরা পারি না। আমরা ভাবছি যে কেন, ইমোশনটা তো দোকানের প্রতিও থাকতে পারে তাদের, কারণ সেটাই তাদের প্রথম সম্পত্তি। তাদের লোনের টাকা তারও কষ্টের টাকা হয়, লোনটাকে শোধ করতে হয়। তো দোকান আর জমি তোমরাই আজকে বিচার করবে। দোকানটাও তাদের নিজের, প্লাস এটাও তাদের নিজের। প্রথমে দোকানটাই করেছিল, তো সেটার প্রতি যদি কোনো ইমোশন না থাকে, শুধুমাত্র হ্যারাসমেন্ট করার জন্য এই জমিটা তারা আমাদের দেবে না। আজকে যদি এইটুকুর জন্যই আজকে কিন্তু এত বড় একটা জিনিস হয়ে গেল, বুঝতে পারলে? তো কি আর বলবো এর থেকে। আমার বন্ধুরা পিছনের জমি না হলেও আমার চলবে, ওর সুবিধার জন্য আমি কথাটা বলেছিলাম। তারপরে ওটাকে বলেছিলাম যদি তোর অল্টারনেটিভ প্রয়োজন যদি না পড়ে, যদি তুই যদি ওটা বিক্রি করিস, তো এখনকার ভ্যালু যেটা আছে সেটা টাকাও আমি ওকে দিতে রাজি হয়েছিলাম। হ্যাঁ, ঠিক আছে, সেটা বড় দাদা এসেছিল, সেটা ওর সঙ্গে ভালো করে কথা বলে সে বুঝেছিল দাদা, বোঝার পরে দাদা রাজি হয়েছিল। এত কিছু মানে এই জিনিসগুলো যতটুকু মানে বলেছিলাম, তো যতটুকু বললাম ততটুকু কিন্তু দাদা জানে। কিন্তু এখন এখান থেকে রাজি হয়ে গিয়ে তারপরে সে কোচবিহারে যাওয়ার পরে ওর এখন কি হলো, সে কথা ঘুরে দিল। আমার তো সেখানেই মাথা গরম। সেখানে প্রিয়াও জানে না আমি যে কতটুকু স্যাক্রিফাইস করেছি। বাড়ির অনেক পর্যন্ত লোক আমাকে বলেছে যে এত কিছু স্যাক্রিফাইস করিস না, দোকানে ভাগটা নিয়ে নে, আরেকটা জিনিস সমপরিমাণে নে। বাড়ির লোক তবুও দাও তারপরেও পর্যন্ত আমি আমি আমার কথাতে আমি অটুট ছিলাম। আমি এখনো পর্যন্ত মানে তখনও পর্যন্ত অটুট ছিলাম। এখন কি বলতো, আমি যখন একটা যেই কথা দেই সেই কথা আমি রাখি সবসময়। আজকেও ভিডিওতে একটা কথাই বললাম, আর আমার সুপারি বাগান বা ইমোশনের আমার দরকার নেই কারো ইমোশন নিয়ে কিনে নিয়ে এসে পাপ নিয়ে আসার। তো আমার কথা হচ্ছে আমার পিতৃ সম্পত্তি আমি যতটুকু ভাগ পাবো আমার ততটুকুতে আমার সন্তুষ্ট। তাতে কার কি প্রপার্টি পড়ছে সেটা কেমন করে নিয়ে যাক সেটা। আরেকটা কথা হচ্ছে, এই যে বাড়ির কেউ জানে না, বিশেষ করে ওরা ভেবেছে কি যে জমিটা তো দুই ভাইয়েরই, হয়তো দিয়েছে ভাইকে তাই ও আবাদ করছে, মানে জমিটা তো আবাদ করা, যে ভোগ করছে কথাটা বলছে। কার জমি ভোগ করছে? বাবারই তো। কারো জমি তো, কারো তো নিজের টাকায় কেনা জমি এসে আমরা ভোগ করছি না, এটা আমাদের ওর বাবার সম্পত্তি। সেটাকে অল্টারনেট করে দোকানের বদলে ওটা আমাদেরকে দেওয়া হয়েছে, তাও আমাদের হ্যাঁ না কিছুই ছিল না, যে দোকান যেহেতু আমাদের তো তোরা এটা নিয়ে নে ব্যাস। এই যে এইটুকু মুখের কথাতেই আমরা ওটা চাষ করছিলাম। তো এবারে যখন বাড়ির লোক কালকে পরশুদিন যখন শুনতে পারলো যে কি দোকানের বদলে তোমরা আধা বিঘা জমি নিয়েছো, মানে তোমাদের কি মাথা খারাপ? তোমরা বিশ্বাস করবে না বন্ধুরা, একটা মানুষ নয়, বাড়ির প্রত্যেকটা মানুষ, কেউ জানতো না। যখন আমাদের মুখে এই কথাগুলো শোনে না, আমরা কাউকে বলিনি, যখন এই কথাটা শুনলো না যে কি তোমরা দোকানের পরিবর্তে এই পেছনের আধা বিঘা জমি যার কোনো ভ্যালুই নেই সেই জমিটা তোমরা নিয়েছো, তোমরা কতটা বোকা। তখন যখন বলা হয়েছিল দোকানের পরিবর্তে এই জমিটা নিতে, বিশ্বাস করো আমাদের 5,000 টাকা ইনকাম করতে অনেক কষ্ট হতো। 5,000 টাকা ইনকাম করতে আমাদের অনেক কষ্ট হতো। সেই হিসেবে আমরা কি ভাববো, দোকান বাপরে লাখ লাখ টাকা দিয়ে বানিয়েছে, সেই দোকান আমরা কিভাবে নেব? এটা যদি অর্ধেক টাকা দিয়ে আমরা কিনতেও যাই, তাও তো আমাদের সারা বছরের ইনকাম দিয়ে, মানে সারা জীবন কাজ করেও আমরা এই লাখ লাখ টাকা হয়তো কামাতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমাদের ওরা যা দিয়েছে আমরা তাই নেব, যেটা দিয়েছে যেইভাবে দিয়েছে। বললাম না, এই ভাগাভাগির আগে মুখে 2-3 বার ভাগাভাগি হয়েছে, যে এই যে এতটুক তোর এতটুক আমার, আমরা একটা জবাব দেইনি। কেন বলো তো? আমাদের উপায় ছিল না, যেটা দেবে সেটাই। এখানে একটা কথা বলি বন্ধুরা, সেদিনও আমাকে দোকানে কথা বলেছিল, তো আমি বলেছিলাম যদি আমার মানে ভগবান যদি আমাকে দেয় তো এরকম দোকান আমি নিজের টাকায় করতে পারবো। ঠিক আছে, যদি আমি বাড়ি গাড়ি সব কিছু নিজের পরিশ্রমে করতে পারি তো এরকম আমার দোকানও আমি করতে পারবো। কারো মানে আমার দানের দরকার নেই। অনেক দান নিয়েছি, তার জন্য কথাও শুনতে হচ্ছে, সারা জীবন শুনতে ঠিক হবে। আছে। এই জন্য আমি বলেছি আমার আর ওদের দোকানের প্রয়োজন নাই, আমার প্রয়োজন হচ্ছে আমার বাপের জমি। ওর দোকানের প্রয়োজন আমার নেই। ওর দোকান কোথায় নিয়ে যাক। আমার আজকে যেটা বললাম তোমাদের সামনে, কালকেও সেম আমার কথা থাকবে যে আমার বাপের সম্পত্তি অর্ধেক আমাকে ভাগ করে দেওয়ার পর কি করে করুক। আমার কারো পিছনের জমিরও আশা নেই, আমার কারো লোভও নেই, কারো বাড়ি ভাঙারও ষড়যন্ত্র আমার নেই। আমার মেন কথা হচ্ছে আমার কারো দোকানেরও প্রয়োজন নেই, আমার পিছনের জমিরও প্রয়োজন নেই। আমার শুধু আমার বাপের যে জমিটুকু, ওই জমিটুকু আমার প্রয়োজন। তাতে কি বলতো বন্ধুরা, বুঝতে পারেনি না, কোনোদিনও বলিনি, যে এবার বুঝতে পারবে যে তাদের লস কোন দিকে হচ্ছে আর কি। আর এই যে আমাদের উপর একটা ব্লেম দিচ্ছে, ওদের বাড়ির দিকে আমরা তাকাচ্ছি, ওদের বাড়িতে হিংসে করছি, ওরা আইন নিয়ে চলতে চাচ্ছে,
ওরা আইনের ব্যাপারেও জানে না। সত্যি বলছি, আজকে যদি আইনের ব্যাপারে ওরা জানতো তাহলে এই ডিসিশন ওরা নিতই না। আজকে যদি আইনি হিসেবে, হ্যাঁ কালকে অবশ্যই আইনি পদক্ষেপ মানে আইন হবে, কিন্তু ওরা এটা বুঝতে পারছে না যে আইনি পদক্ষেপ কি হতে পারে। প্রত্যেকটা ভিউয়ার্স কমেন্ট করছে, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও আমি দেখছি, যার জন্য আমি কোনো পাশে ভিডিও দিতে পারছি না। আমি এটাই এই জন্যই দেখছি যে কি বলে, কি মতামত, আমি কিন্তু শুনছি সবারটা। এতদিন কোনো কন্ট্রোভার্সি আমি দেখিনি, কিন্তু তবে এখন আমি শুনছি যে আইনি পদক্ষেপ নিলে আখেরে লস ওদেরই হবে, কেননা ওরা অলরেডি মিডলে একটা বাড়ি করে ফেলেছে। আইনি পদক্ষেপ নিলে এই বাড়ির 3টে ভাগ হবে, মা 2 ছেলের 3টে ভাগ হবে। 3টে ভাগ হলে ওদের বাড়িটার কি হবে, কোথায় চলে যাবে, মানে আমি বুঝতে পারছি না। তো এটা হচ্ছে আইনি পদক্ষেপ। আরেকটা হচ্ছে আইনি পদক্ষেপ হলে বাড়ি ভাগাভাগি কখনো প্রস্থভাবে হয় না, দৈর্ঘ্যে ভাগ হয়, মানে লম্বালম্বি ভাগ হবে। তিনটা ভাগ হলে 3জনই সামনে সমান জায়গা পাবে। ওরা এই ব্যাপারটাই বুঝতে চাচ্ছে না। তো এখন তোমরাই বলো, আমরা কি সত্যি আইনি পদক্ষেপ নেব? তাহলে লস কিন্তু ওদেরই হবে, কষ্টটাও হবে আমাদের, কারণ একটা বাড়ি গড়তে যে কত কষ্ট সেটা আমরা জানি বন্ধুরা। হ্যাঁ, রাগে হয়তো বলে ফেলেছি আমরা যে দৈর্ঘ্যে দৈর্ঘ্যে মাপ হবে। কেন বলেছি? কারণ তারা কোনো কিছুতেই রাজি না, তাদের সবখানেই তারা চাচ্ছে, তারা বাথরুমও চাচ্ছে, তারা সুপারি বাগানও চাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা তখন রেগে বলেছি যে ঠিক আছে চলো লম্বায় ভাগ হবে, যা হবে লম্বায় ভাগ হবে। এটার মানে এটা না যে তাদের বাড়িটা নতুন হয়েছে সেটা দেখে আমরা হিংসে করছি। প্রথম থেকে যদি তাই হতো তাহলে তো আমরা প্রথমেই বলতে পারতাম যে বাড়ি লম্বালম্বি ভাগ হবে। আমরা তো একবারের জন্য উচ্চারণ করিনি, মানে ওর বাবা একবারের জন্য উচ্চারণ করে ও কিভাবে আন্ডারস্ট্যান্ডিং হয় ওদের বাথরুম, সেফটি ট্যাঙ্কি, যাতে সব কিছু রক্ষা পায়, প্লাস দোকান, যাতে দোকানটা যাতে, দেখো একটা দোকান বানিয়েছে সেখানে আবার আমরা ভাগ বসালে পরবর্তীতে ঝামেলা হবে না, কে গ্যারেন্টি দেয়, তাই না? তার জন্য দোকানটাও ছেড়ে দিয়ে শুধুমাত্র বলেছে যে অল্টারনেট করে, যার বদলে আবার জমিও পাবে তারা। লাভ ক্ষতি তো বললোই, আমাদের কি কি লস আছে তোমরা বুঝতেই পারলে। আরে আমাদের তো বন্ধুরা এমনি লস। এটাই হচ্ছে আইনের নিয়ম। আইনি পদক্ষেপের কথা বলছে না, ওরা আইনি পদক্ষেপের কিছুই জানে না। আমি বলবো কিছুই জানে না। যদি জানতো তাহলে ওরা এইটুকু, ওরা অন্তত ভাবতো যে পেছনের একটা সুপারি গাছের জমি দিয়ে আমরা এত কিছু পাচ্ছি, দোকান পাচ্ছি, লেট্রিন বাথরুম পাচ্ছি, সেফটি ট্যাঙ্কি করার জায়গা পাচ্ছি, প্লাস অল্টারনেটিভ জমি পাচ্ছি, আমাদের সমস্ত দিকে লাভ। ওদের কিন্তু আখেরে কোনো লাভ নেই, শুধুমাত্র কি একটা জায়গাটা ছোট ওদের, সেই জায়গাটা একটু বড় হচ্ছে এক জায়গাতে, মানে খাবড়া খাবড়া হয়ে নয়, এক জায়গাতে ওরা জায়গাটা পাচ্ছে। আইনি পদক্ষেপ নিতে গেলে ওরা এইটুকু ওরা স্যাক্রিফাইস করতে পারেনি এতগুলো জায়গার জন্য। তো এবারে আমাদের যেটা মনে হচ্ছে, না ওরা আসলে আমরা যে ওদের ভালো চাচ্ছি এটা ওরা বুঝতেই পারেনি। তো ঠিক আছে, এই জীবনে অনেক ভালো মানুষই ওদের উপর দেখিয়েছি। এই যে বললাম এত কথা ওদের, মানে এখন তো শুধু জমি সংক্রান্ত কথা হচ্ছে, এই 10 বছরের যদি কাহিনী তুলি 100টা ভিডিও হবে, হয়তো তারও বেশি হবে। তো যদি দরকার পড়ে না, আমি সেটাও করবো। এটা একটা কথা বলছি, মানে বাস্তব জ্ঞান সম্পর্কে তো অভিজ্ঞতা আমার মনে হয় যে তাদের নেই। দাদার আছে কি নেই সেটা জানি না, কিন্তু বৌদির এর থেকেও বেশি অংশ নেই। কারণ বৌদি এখনো পর্যন্ত এটাও জানে না আইনি পদক্ষেপ নিতে গেলে পিতৃ সম্পত্তি 3 ভাগ হবে, মাও সেখানে ভাগ সমান অংশীদার হবে। ঠিক আছে, প্রতিটা পদক্ষেপে ওরা জানে না এই বাড়িও 3 ভাগ হবে, পিছনে জমিও 3 ভাগ হবে, দোকানও 3 ভাগ হবে। খুব ইমোশন, আমাদেরও সেই জায়গাটা ইমোশন। বাড়িটা করেছে অনেক টাকা খরচা করে, অনেক কষ্ট, তোমরা দেখেছো সেটা আমাদের জার্নিটা। এবার কালকে সরকারি আমিন এসে যা, আমরা কিচ্ছু বলবো না, যা বলবে সরকারি আমিন, যদি বলে লম্বালম্বি, আমরা কালকে কিন্তু লম্বালম্বির কথা উচ্চারণ করব না। উনি যা পদক্ষেপ নেবে সেটাই আমরা থাকবে। হ্যাঁ, যদি বলে যে সম্পত্তি 3 ভাগ হবে তো 3 ভাগই হবে। আজকে এতগুলো কথা হলো শুধুমাত্র একটা কথাতেই, যে আমরা পেছনের সুপারি বাগান ছাড়বো না, কারণ সবকিছু সালিশি হয়েই গেছিল। আইনি পদক্ষেপ নিতে চেয়েছে দাদা, পুলিশ নিয়ে আসবে, আসুক আসুক, ঠিক আছে। তো আইনের ব্যাপারটা আগে জেনে যেতে পুলিশটা নিয়ে আসে, পরে যেত নাকি কান্না নাক কাঁদে আর কি। ঠিক আছে চলো, আর বেশি কিছু বলবো না। আবারও যদি তারা কোনো ভিডিও বা কমিউনিটি পোস্ট দেয়, যদি আমাদের মনে হয় সেটার উপর ভিডিও বানাতে হবে, তবে অবশ্যই বানাবো। অংশ আমরা বেশি নিয়ে নেই, হ্যাঁ বেশি নিয়েও নেই। আমি আমার যাবে বাবা এইখানে এতটুকু জমি চলে যাবে, আমার অতটুকু জমি চলে যাবে, আমি কোনো অংশ বেশি নিয়ে নেই, যার জন্য আমার ভয় থাকবে। আমি আগেও কোনো এই জমি সংক্রান্ত কোনো ক্যাচাল করিনি, আজও করব না। শুধু আমার একটাই কথা থাকবে, পিতৃ সম্পত্তি সমান ভাগে ভাগ করে দাও। যে আসুক, সে পুলিশ নিয়ে আসুক বা জমির উকিল নিয়ে আসুক, ঠিক আছে, বা সে মানে যাকে নিয়ে আসুক, এটাই আমার শেষ কথা।